আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একের পর এক দাবি অন্তর্বর্তী সরকারের কাজ কঠিন করে তুলছে প্রধান উপদেষ্টার অস্বস্তি, দমন অধিকার রক্ষায় সদয় আচরণ করছে সরকার। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম সহ 7 জনকে হত্যা, সাবেক আইজিপি সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেফতার, সাবেক ডিবি প্রধান হারুন সহ 18 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। চট্টগ্রামে সিটি গেটে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে 5 জন নিহত, ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের একটি বাঁক যেন মরণ ফাঁদ, বাড়ছে দুর্ঘটনা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য সংঘাত, মার্কিন প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিলে উদ্বিগ্ন মোদি, ট্রাম্পের মান ভাঙাতে যাবেন ওয়াশিংটনে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যক্তি স্বার্থে একের পর এক দাবি সরকারের কাজ দিন দিন কঠিন করে তুলছে বলে অস্বস্তি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চাইলে তাদের নিশ্চিহ্ন করে দেয়া যায়, কিন্তু অধিকার রক্ষায় সবার প্রতি সদয় আচরণ করছে সরকার। রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। নদীতে বর্জ্য ফেলে মাছের অবাধ প্রবাহ ক্ষতিগ্রস্ত করায় ক্ষোভ জানান তিনি। বলেন, জেলে ও মৎস্যজীবীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় 3টি ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় সরকার। পরে উদ্বোধনী বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাছ প্রকৃতির উপহার, আল্লাহর দান। নদী শাসন ও বর্জ্য ফেলার কারণে মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। গবেষণায় তরুণদের সম্পৃক্ত করে এ খাতে নতুন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা সব কাজে পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, নদী পালনের কথা বলি না, তা সে শাসন করতে চাই আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে, এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। তিনি বলেন, মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। এ সময় ব্যক্তি স্বার্থে একের পর এক দাবিতে আন্দোলনের ঘটনায় অসন্তোষ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, তার উপর দাবি এত রকম আসছে, সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে। তাকে নিশ্চিহ্ন করে দিতে আমাদের বিন্দুমাত্র আমাদের দ্বিধা হয় না। সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে। মৎস্য খাতের অপার সম্ভাবনা, বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগাতে বিশেষ জোর দেন প্রধান উপদেষ্টা। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। মাছে ভাতে বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনার নির্দেশে যারা বিগত সময় বিতর্কিত প্রহসনের নির্বাচনে পোলিং ও প্রিজাইডিং অফিসার ছিলেন, সেসব কর্মকর্তাকে আগামী জাতীয় নির্বাচনের দায়িত্ব না দিতে ইসির কাছে দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, নানা কায়দায় ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা গোপন ট্রেনিংয়ের মাধ্যমে নাশকতার সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, এর জন্য ভোটাররা প্রস্তুত নয়। ডাকসু নির্বাচন সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব বেরিয়ে আসবে। নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা
করছেন, তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? নির্বাচন কমিশনের প্রতি তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। 2016 সালে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম সহ 7 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সম্প্রতি ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা এই ঘটনায় একটি মামলা করেছে। প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, 2016 সালের 8 অক্টোবর দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী মনোভাবাপন্ন 7 তরুণকে গাজীপুরে জয়দেবপুর থানার পাতাটেক গ্রামের একটি বাড়িতে আটকে রেখে তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে হত্যা করা হয়। সিটিটিসি এবং সোয়াতের দুটি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ প্রসিকিউটর তামিমের। আগামী 15 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল 1। রাষ্ট্রপক্ষ জানায়, ট্রাইব্যুনালের কোনো সাক্ষীকে ভয়ভীতি দেখালে বা লাঞ্ছিত করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। 2016 সালে সারা বাংলাদেশ থেকে ইসলামী মনোভাবাপন্ন 6 জন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয়। বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে। সিটিটিসি এবং সোয়াতের দুটি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আবদ্ধরত 6 জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 2024 সালে 5 আগস্ট থেকে শফিকুল ইসলাম অপু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ সহ 3টি মামলা রয়েছে। এছাড়া গত বছর 4 আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি শফিকুল ইসলাম অপু। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঝিনাইদহে নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর 3 ধারা অনুযায়ী পালানোর শাস্তিযোগ্য অপরাধে তাদের নামের পাশে চাকরি থেকে সাময়িক বরখাস্ত লেখা থাকবে। সাময়িক বরখাস্তকালীন সময় তারা খোরপোশ ভাতা পাবেন। পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা সেই অস্ত্র দ্বারা অপরাধ করলেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে র্যাব। রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে দাবি করে র্যাব বলছে, গ্রেফতারের পর জামিন পেয়ে একই সন্ত্রাসীরা আবারও অপরাধে জড়াচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ করছে তারা। তাদেরকে ধরতেও অভিযান চলমান রয়েছে। রাজধানীর কারণবাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব জানান র্যাব 2 এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীদের আনাগোড়ায় মুখর ক্যাম্পাস।
সাদিক কায়েম, এস.এম. ফরহাদ, ইসলামী ছাত্র শিবিরের প্যানেল সহ দুপুর পর্যন্ত নতুন করে ৩০ জনের বেশি মনোনয়নপত্র নিয়েছেন। এই নিয়ে মোট ১৫০ শতাধিক শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুলেছেন বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা নির্ধারিত থাকায় শেষ মুহূর্তে প্রার্থীদের ভিড় দেখা গেছে। এবারে ডাকসু নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। আমরা আশা করি ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে যথা সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে। পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে। আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের যে স্লোগান, সেই স্লোগানটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। কথা বলছি তার সাথে। সজীব, আশা করছি আপনি আমাদের শুনতে পাচ্ছেন। সজীব, ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের আর কি খবর আপনার কাছে আছে এবং সেই সাথে আরো জানাবেন ছাত্রদল সহ অন্য ছাত্র সংগঠনগুলো কি মনোনয়ন নিয়েছে? শুরুতে জানিয়ে দিই যে চমৎকার উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা প্রার্থীদের, যারা প্রার্থী হতে চান, যে আগ্রহ দেখেছি। সবগুলো রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনের বাইরেও স্বতন্ত্র হিসেবে ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। অনেক পক্ষকে, অনেক মতের, সব মতের মানুষ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হল সংকট নিরসন সহ নানা রকমের যে আবাসিক সংকট এবং জটিলতা রয়েছে সেসব নিয়ে কাজ করতে আগ্রহী। সেই আগ্রহ এবং আমরা দেখেছি সবার মধ্যেই। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে এখন মনোনয়ন সংগ্রহ চলছে। মনোনয়ন সংগ্রহের পরে এখানে অনেকেই কথা বলছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রীতিমতো ঠিক ন্যাশনাল ইলেকশনের যে মনোনয়ন সংগ্রহ করার পরে যে পরিস্থিতি দেখা যায় সেই পরিস্থিতিতেই আমরা পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন একজন প্রার্থী মাহিন সরকার। তিনি এই মুহূর্তে এনসিপির একজন শীর্ষ পদে রয়েছেন। তারপরও মাহিন সরকার এবারের ডাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন। কি পদে মনোনয়ন সংগ্রহ করলেন? আমি জিএস পদে মনোনয়ন সংগ্রহ করেছি। আপনি তো একটি রাজনৈতিক দলের সঙ্গে রয়েছেন, তারপরেও এখানে ডাকসু নির্বাচনে এভাবে প্রতিনিধি করার মানে এই পরিকল্পনাটা কিভাবে? দেখুন, আমার মনে হয় যে আমি আসলে ওভাবে না দেখে আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি বিগত সময়ে কী করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমার কি করার আছে, এবং আমার যেহেতু এখনও ছাত্রত্ব আছে, আমার মনে হয় যে আমি সব দিক দিয়েই একজন প্রার্থিতা ঘোষণা করার মতো যোগ্য লোক। তো সেই জায়গা থেকে আমি আমার এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক ধন্যবাদ মাহিনকে। আপনারা জানেন যে এছাড়াও ছাত্র অধিকার পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবিরের আলাদা প্যানেল দিয়েছে। এর বাইরেও আপনি যে বলছিলেন ছাত্র দল সহ অন্য বাম সংগঠনগুলো তাদের কি অবস্থা, আমরা যতটুকু খবর পেয়েছি, আমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ছাত্র দল তাদের যে মনোনয়ন, সেই তাদের যে আলাদা প্যানেল, সেই প্যানেল থেকে মনোনয়ন সংগ্রহ করবেন। এবং এখানে আরও বাম সংগঠনগুলো ইতিমধ্যেই কিছু কিছু সংগঠন, ছাত্র ফেডারেশন আলাদা আলাদাভাবে সংগ্রহ করেছে। তারা কোনো কোনো ক্ষেত্রে জোট হয়ে মনোনয়ন সংগ্রহ করছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে আলাদা প্যানেল দিয়ে করছেন। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে মানে সরাসরি এসে মনোনয়ন সংগ্রহ করার ব্যাপারটা নিশ্চিত করা যাবে এবং আমরা সেই চিত্র নিশ্চয়ই তুলে ধরতে পারবো। এবং কে ছাত্রদল বা অন্য সংগঠনগুলোর ভিপি হচ্ছে, জিএস হচ্ছে, সেসব বিষয়ে আপনারা জানাতে পারবো। ইতিমধ্যেই আপনি জানিয়েছেন যে শিবিরের নেতা সাদিক কায়েম ভিপি প্রার্থী এবার হচ্ছেন এবং এস.এম. ফরহাদ জিএস হয়ে লড়ছেন। সেই দিক থেকে এছাড়া ছাত্র অধিকার পরিষদের বিনি আমিন মোল্লা, তিনি ভিপি পদে লড়ছেন। সব মিলিয়ে বলা যায় যে এই ভিপি, জিএস এবং এজিএস পদে এই লড়াইটা অনেক বেশি হবে। এছাড়াও গণতান্ত্রিক ছাত্র সংসদের কথা আমরা জানি, তারাও কিছুক্ষণের মধ্যে আসার কথা। তনুজা। সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আদ্দিন সজীব।
চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে মারা গেছেন অন্তত 5 জন। ভোর 4:45টায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পিকআপটি চট্টগ্রামের ভাটিয়ারি থেকে নগরীর ফিশারি ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় সিটি গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়, আহত হয় আরও 3 জন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 2 জন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। নিহতদের মধ্যে 3 জন রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। বাকি 2 জনের নাম পরিচয় পাওয়া যায়নি। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের কল্যাণপুরে একটি বাঁক পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে অনেক প্রাণ। দীর্ঘদিন ধরে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানালেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। তাই মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। জেলা প্রশাসন বলছে, মহাসড়কের 6 লেনের চলমান প্রকল্পের অংশ হিসেবেই বাঁক সোজা করা হবে। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকার এই বাঁক। গত 1 বছরে অন্তত 20টি দুর্ঘটনায় 5 জনের প্রাণ গেছে এই সড়কে। প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক। বাঁকটি সোজা করতে জেলা প্রশাসন নির্বাহী আদেশ দিলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সড়ক বিভাগ। এলাকাবাসীর দাবি, বাঁকটি সরু হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকরা। রাতে বা কুয়াশায় এই ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। এই রাস্তাটা যখন অ্যালাইনমেন্ট হয় তখন ওই দিকে করা হয়েছে, কিছুদিন পরে দেখা যায় ওই পশ্চিমে দিয়ে আবার আসছে। তখন আমরা কোর্টে আমরা মামলা করি। মামলার রায় আমরা ডিসি মহোদয় আমাদের পক্ষে, ডিসি মহোদয় বলছেন যে অধিগ্রহণ বাতিল করার জন্য। আমরা ডিসি মহোদয় স্যার আসলে আইয়া দেখা দিয়ে গেছেন রায়ের কপি সহা আছে, খে বা খার ইংরেজিতে এগুলো হালা ডিলা পরে জানি না। দয়া হইরা জিনিসটা যাতে সোজা হয় এটাই আমরা চাই। 6 লেন প্রকল্পের অধীনে শিগগিরই বাঁকটি সোজা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সড়ক দুর্ঘটনা রোধ করবে, এটার বাঁকটি সোজা করার প্রয়োজন রয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং এই বিষয়ে আমি সড়ক ও জনপ্রতি বিভাগে কথা বলেছি এটা পরিবর্তন করার জন্য, লেনটা যাতে এটা স্ট্রেট হয়, সোজা হয়, এটা দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়। অবকাঠামোগত ত্রুটি দ্রুত সমাধান হলে এই সড়কে থামতে পারে দুর্ঘটনার সংখ্যা, এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জন্মের সাথে সাথে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর হার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মায়ের দুধের অভাবে শিশু অপুষ্টি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর সিডাপে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, শিশুকে মায়ের দুধ খাওয়াতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থা, এনজিওগুলোকে গ্রামে গ্রামে কাজ করতে হবে। শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রতিটি পরিবারে মায়েদের বিশেষ যত্ন নিতে হবে। মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বাচ্চা মাতৃদুগ্ধ পাবে। যদি আমি ধরি 30% পরিবার দরিদ্র, তাহলে তার ঘরে খাওয়ার সেভাবে থাকবে না। কাজে দারিদ্র্যের বিষয়টা আমাদের প্রত্যেককে অ্যাড্রেস করতে হবে। বাল্য বিয়ে এটাও বেড়ে গেছে, একসময় এটা যতটুকু কন্ট্রোল ছিল এখন সেটাও নাই। এনজিওর মাধ্যমে তো আমরা মেসেজটা পৌঁছাতে পারি, শুধু মেসেজ পৌঁছানো না, এটার সাথে থাকে ফলো আপ করা। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এই পর্যন্ত মারা গেল 105 জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 466 জন। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো 26,378 জনে। স্বাস্থ্য দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1262 জন ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকায় 410 জন, বাকি 852 জন অন্যান্য বিভাগে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরে বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপ্লেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। মার্কিন শুল্ক আরোপ ও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখন টানাপোড়েন চলছে। দুদেশের মধ্যে এই বাণিজ্য সংঘাত আরও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিলে। আগামী 25 থেকে 29 আগস্ট বৈঠকের কথা থাকলেও ভারতে আসছে না মার্কিন প্রতিনিধি দল। এতে ট্রাম্পের উপর ক্ষেপেছেন মোদি, আর ভারতের উপর চটেছেন ট্রাম্প। তবে ট্রাম্প মোদির এই মান অভিমানে লাভবান হতে পারে পুতিন। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম।
চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসেবে এই শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অভিমান ভাঙানোর উদ্যোগ নেয় নয়াদিল্লি। আগামী 25 থেকে 29 আগস্ট ভারতে আসার কথা ছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের, কিন্তু দুদেশের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত এই বৈঠক বাতিল করেছে ওয়াশিংটন। আমেরিকা গ্রেট अगेन। বহুল প্রত্যাশিত বৈঠকটি স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখ এখনো অনিশ্চিত। ফলে 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল। বর্ধিত এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে দাঁড়াবে 50% পর্যন্ত। চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র যত শুল্ক আরোপ করেছে এর মধ্যে এটিই সর্বোচ্চ, যা বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর পদক্ষেপ। আমাদের জন্য খুব কঠিন সময় আসছে। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। ক্রেতারা এখন অন্যান্য দেশের পণ্য অর্ডার করছে। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশ, এমনকি চীনে বর্তমানে মার্কিন শুল্ক স্থগিত আছে। ক্রেতারা সেই দেশগুলোতে যেতে পছন্দ করছেন কারণ তাদের শুল্ক কম, খরচ কম। এর আগে ওয়াশিংটন নয়াদিল্লির 5 দফা বৈঠক ব্যর্থ হয়। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে সমঝোতা না হওয়ায় দুই মিত্র ট্রাম্প ও মোদির মধ্যে দূরত্ব এখন স্পষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা। আমার মনে হচ্ছে ভারত রাশিয়ার কাছ থেকে গ্যাস, তেল ও পেট্রোলিয়াম কেনায় আমেরিকা ক্ষুব্ধ, অথচ অন্যান্য দেশও রাশিয়ার জ্বালানি পণ্য কিনছে। মার্কিন শুল্ক ভারতের বৃহত্তম রপ্তানি বাজারকে হুমকিতে ফেলে দিয়েছে। এতে ভারতের টেক্সটাইল, পাদুকা ও গয়নার মতো খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনায় নয়াদিল্লিকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও এখনো রাশিয়া থেকে পণ্য আমদানি করে। চায়না বাইজ ভারত যা কিনে তার চেয়ে চীন রাশিয়া থেকে অনেক বেশি অপরিশোধিত তেল কিনছে, তাই না? কিন্তু চীনের উপর শুল্ক 30% আর ভারতের জন্য শুল্ক 50%। এটার যুক্তি কি? এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতিতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। গত 8 বছরের মধ্যে সবচেয়ে বড় কর ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাতে ভাবমূর্তি তলানিতে নামতে পারে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের। তবে বন্ধু ট্রাম্পের মান ভাঙাতে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। শরীয়তপুর, ঝালকাঠি ও হবিগঞ্জে পদ্মা, বিষখালী ও খোয়াই নদীর ভাঙনে দিশেহারা এসব এলাকার বাসিন্দারা। শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীররক্ষা বাঁধের ভাঙন অব্যাহত রয়েছে। ঝালকাঠির কাঁঠালিয়ায় স্থায়ী বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে দিন কাটছে বিষখালী নদী তীরবর্তী বাসিন্দাদের। এদিকে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও চোখ রাঙাচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে মিজান শাহজাহানের ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের জাজিরায় 0 পয়েন্ট এলাকায় সম্প্রতি পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে আলমখার কান্দি জামে মসজিদের দোতলা ভবনটি এভাবেই নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ সময় বিলীন হয়েছে 17টি বসতবাড়ি। এ নিয়ে গত 1.5 মাসে শতাধিক বসতবাড়ি ও স্থাপনা নদী গর্ভে হারিয়ে গেল। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। আমার নগের বসরুরাও নিচেরই নেই, আমরা টাকা পয়সা নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো জায়গা নাই, আমরা কই যামু, কি অবস্থা আছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিভাবে এটা রিকভার করা যায় সেই ব্যবস্থাটা আমাদের। এদিকে ঝালকাঠির বিষখালী তীরবর্তী বেড়িবাঁধটি প্রতি বর্ষাতেই বিধ্বস্ত হয়, এবারও ব্যতিক্রম হয়নি। ফলে প্রতিদিনই 2 বার জোয়ারের পানিতে প্লাবিত হয় 25 গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে কাঠালিয়া উপজেলা সদরের বিভিন্ন স্থাপনা। রান্নাঘর তলাই যায়, ক্ষেত কৃষি তলাই যায়, আমরা কিছু থাকতে না, গরু বছর নিয়ে কোন রকম আশ্রয় চলে যায়। বেড়িবাঁধটা স্থায়ীভাবে নির্মাণ করা হতো তাহলে অসংখ্য লোক সহ অন্তত 20 থেকে 25টি গ্রামের লোকজন
আমরা এই ক্ষতি সাধন থেকে রেহাই পেতাম। কাঠালিয়া এবং লাজপুর উপজেলায় যে সকল ভাঙন প্রভাবিত স্থান আছে সেসব ভাঙন প্রভাবিত স্থানের উপর একটি সমীক্ষা সম্পাদিত হয়েছে। ওই সমীক্ষাগুলোর প্রেক্ষিতে আমরা একটি প্রকল্প দ্রুতই প্রস্তুত করে আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করব। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে। কিছু কিছু স্থানে পানির প্রবাহ ঠেকাতে বাঁশ, বস্তা ও বালু দিয়ে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী মিলে আপাতত ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা কাজে আসছে না। সুন্দর কইরা স্থায়ীভাবে যেভাবে বানটা করা যায় এই একটা ব্যবস্থা করে আমরা বাঁচাই। এই নদীটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিয়েছে, যেহেতু স্কাওয়ারিং হয়েছে সেহেতু এই স্কাওয়ারিং রোধ করার জন্য এখন আমরা জিও টিউব ডাম্পিং করছি। আশা করছি যে এটা আমরা বর্ষা মৌসুমের আগে শেষ করব এবং নদী ভাঙন যাতে রোধ হয় সেই ব্যবস্থা আমরা করব। খোয়াই নদীর স্থায়ী সংস্কার করে গভীরতা বাড়ানো না গেলে নদী ভাঙন ঠেকানো কঠিন হবে বলে মত স্থানীয়দের। মিজান শাহজাহান, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না জেলেদের জালে। এতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কমে গেছে মাছের সরবরাহ। আড়তদাররা বলছেন বছরের এই সময় এই ঘাটে 1000 মনের বেশি ইলিশ আসলেও এবার তা অর্ধেকে নেমেছে। এতে দাম বেড়েছে ইলিশের। ব্যবসায়ীরা বলছেন মাছের যোগান বাড়লে কমবে দাম। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রতি বছর আগস্ট সেপ্টেম্বরের এই সময় চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে 1000 মনের বেশি ইলিশ এলেও বর্তমানে আসছে মাত্র 400 থেকে 500 মন। আকারে ছোট ইলিশের সরবরাহ বাড়লেও পদ্মা মেঘনার বড় আকারের মাছের যোগান কম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা কেজি। এতে হতাশ ক্রেতারা। এই দামে তো যারা সাধারণ আমরা ক্রেতা আছি তারা তো কিনতে পারবে না। এখন মাছের পুরো মাইল সিজন দাম কম। আগে ছিল 1 কেজির মাছ 900 থেকে 1000 বা 1200, বর্তমানে সেই মাছ এগুলো 2400 টাকা। আড়তদাররা বলছেন প্রতি বছর গাণিতিক হারে কমছে ইলিশের উৎপাদন ও সরবরাহ। অন্যদিকে চাহিদা বেড়েছে দ্বিগুণ। চাঁদপুরের লোকাল মাছ আপনার আমদানি খুবই কম থাকার কারণে দাম বেশি। দক্ষিণ অঞ্চলের মাছ আপনার প্রায় 1 কেজি 1.5 কেজি এই ধরনের মাছই বেশি, ওইখানকার মাছটাই এখন আমদানি মোটামুটি বেশি। সরবরাহ বাড়লে ইলিশের দাম কমার আশা চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতাদের। চাহিদা অনুযায়ী আমাদের মাছ আসছে না, এই জন্যই মাছের দাম বেশি। আগামীতে যদি মাছের সরবরাহ বাড়ে তাহলে দাম কমবে বলে আমরা আশা করি। বর্তমানে এই ঘাটে 900 গ্রাম ওজনের ইলিশ 1800 থেকে 2000 ও 1200 গ্রাম ওজনের ইলিশ 3000 টাকা করে বিক্রি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আরও স্বাচ্ছন্দ্য এবং সক্ষমতা বাড়াতে ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও বিকাশ লিমিটেডের মধ্যে নতুন চুক্তি হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট ব্যাংকের জেনারেল সার্ভিস অ্যান্ড সিকিউরিটি ডিভিশন হেড অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকে ডিপিএস খোলার সুবিধা, সমৃদ্ধ ব্যাংক টু বিকাশ এবং বিকাশ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার, বিকাশ অ্যাপ ব্যবহার করে ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি 10 লাখ মার্চেন্ট পয়েন্টে পেমেন্টের সুযোগ সহ নানা সেবা চালু করা হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 9 জন। পুলিশের ধারণা এটি গ্যাং সম্পর্কিত সহিংসতা। নিউ ইয়র্ক পুলিশ জানায় রবিবার ভোররাতে ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে গোলাগুলির খবর পেয়ে সেখানে যান তারা। এ সময় ভেতরে গুলিবিদ্ধ কয়েকজনকে দেখতে পায় পুলিশ। এর মধ্যে 3 জনই মৃত। পরে আহত অবস্থায় 9 জনকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে 42টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে ভয়াবহ বন্দুক সহিংসতা বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। এবার খেলার খবর।
প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচেই হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের কাছে 1-0 গোলে হেরেছে রেড ডেভিলরা। রবিবার ওল্ড ট্রাফোর্ডে খেলার শুরুতে অতিথিদের সীমানায় হানা দেয় রুবেন আমোরিমের দল, কিন্তু গোল পায়নি। উল্টো খেলার 13 মিনিটে ডেকলান রাইসের কর্নারে মাথা ছুঁয়ে আর্সেনালকে লিড এনে দেন রিকার্ডো ক্যালাফিওরি। শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। অন্য ম্যাচে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসিকে রুখে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হয়। এদিকে ব্রেন্টফোর্ডকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে নটিংহাম ফরেস্ট। স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে স্পানিওল। তবে স্পানিওলের মাঠে খেলার 37 মিনিটে ফ্রি কিকে দিয়াগো সিমিওনের দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো, কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হয় স্পানিওল ম্যাজিক। খেলার 73 মিনিটে মিগুয়েল রুবিও ম্যাচে 1-1 সমতা ফেরান। এরপর মেরি মিলা গোল করে স্পানিওলের জয় নিশ্চিত করেন। লা লিগার অন্য ম্যাচে অ্যাথলেটিক ক্লাব 3-2 গোলে সেভিয়াকে এবং গেটাফে 2-0 গোলে হারায় সেল্টা ভিগোকে। দর্শক, একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। একের পর এক দাবি অন্তর্বর্তী সরকারের কাজ কঠিন করে তুলছে। প্রধান উপদেষ্টার অস্বস্তি, দমন নয় অধিকার রক্ষায় সদয় আচরণ করছে সরকার। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম সহ 7 জনকে হত্যা। সাবেক আইজিপি সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেফতার। সাবেক ডিবি প্রধান হারুন সহ 18 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। চট্টগ্রামে সিটি গেটে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে 5 জন নিহত। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের একটি বাঁক যেন মরণ ফাঁদ, বাড়ছে দুর্ঘটনা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য সংঘাত, মার্কিন প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিলে উদ্বিগ্ন মোদি। ট্রাম্পের মান ভাঙাতে যাবেন ওয়াশিংটনে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।